গ্রামের আলপথে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। স্কুল থেকে চারদিকে ধানের জমি, মাঝখান দিয়ে সরু পথ, মাঝে মধ্যে হালকা বাতাসে দুলছে, দেখতে ভালোই লাগছে। প্রকৃতির রূপ হঠাৎ দেখে মায়া মায়া হলো। এই এলাকার চেয়ারম্যানের মেয়ে। মায়া একটু অহংকারী টাইপের মেয়ে, আমাকে দেখলেই অপমান করে। আমার কোনো খারাপ লাগে না, কারণ যা সত্যি তাই বলে মায়া। আমাকে দেখে ডাক দিল, আমি কাছে গেলাম, আর যেতেই বলতো, কিরে শাহরিয়ার, কোথা থেকে ফিরলি? আর তোর শরীর থেকে এমন বাজে গন্ধ আসছে কেন? তোকে এত করে বলি ভালো কাপড় পরবি। দেখো মায়া, তুমি ভালো করেই জানো আমার বাবা একজন কৃষক, আমরা গরিব। এত ভালো কিছু আমাদের কিভাবে হবে? পড়াশোনা করতে পারছি এতেই অনেক। আচ্ছা শুন, তোকে একটা কাজ দিব। বাবাকে বলি তুই এখন থেকে আমার সাথে সাথে থাকবি, ভালো বেতন পাবি। আমাকে বলার জন্য ধন্যবাদ, আমার এসব লাগবে না। আমার বাবার যা আছে তাতেই হবে। চলি, আমার কাজ আছে অনেক। আমি আমার মতো পাশ কাটিয়ে চলে আসলাম। মায়ের আগে ফুসফুস করছে। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর তখন মা বলতো, শাহরিয়ার বাবা, হাসান তো সেই সকালে গেল, এখনো আসলো না। একটু দেখ তো কোথায় গেল। তোর বাবাও সেই সকালে গেল, এখনো আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমি বাবার কাছে যাচ্ছি। আমি বাবার কাছে মাঠে গেলাম, গিয়ে দেখি বাবা কাজ করছে। আর তখনই চেয়ারম্যান চাচা পাশ দিয়ে যাচ্ছে। বাবাকে দেখে বলতো, আরে কাকা, তুমি এই রোদের মধ্যে এত কাজ করছো, তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। তোমাকে কতবার বলছি এই জমিটা আমাকে দিয়ে দাও। ভাই, এই জমি কেন দিব? বাবা তো এই জমি বিক্রি করবে না। আপনি শুধু শুধু কেন কথা বলছেন বুঝতে পারছি না। এই শাহরিয়ার, তুই আমাকে চিনিস? আমার দাদা ছিল এই এলাকার চেয়ারম্যান, আমার বাবা ছিল এই এলাকার চেয়ারম্যান, আমি হলাম এই এলাকার চেয়ারম্যান। তুই আমার মুখের উপর কথা বলিস? শাহরিয়ার, চুপ থাক, বেয়াদবি করিস না। উনি অনেক সম্মানী ব্যক্তি। আর দেখো মুন্না বাবা, আমার এই জমিটুকুই, এটা নিয়ে গেলে খাবো কি? একটু দয়া করো। কাকা, কাজটা ভালো করলে না, এটার জন্য তোমাকে অনেক বড় মাসুল দিতে হবে। আর শাহরিয়ার, তোর খুব বার বেড়েছে, তোকে পরে দেখছি। আরে আরে চান চান, আপনি চেয়ারম্যান দেখে সব কিছু কিনে নিয়েছেন নাকি? আপনাকে এখনো সম্মান দিয়ে কথা বলছি, এইটাই ভাগ্য। মুন্নার আগে চলে গেল। আমিও বাবাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি হাসান বাড়িতে আছে, আমার ছোট ভাই। আমি বাসায় এসে কিছু কাজ করলাম। দিনটা এভাবে পার হবো। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে স্কুলে গেলাম। আর রাস্তায় দেখে একা একা মায়া যাচ্ছে। আমি দেখেও না দেখার ফান করে চলে যেতে লাগলাম। আর তখন মায়া আমাকে পেছন থেকে ডাক দিল, এই শাহরিয়ার শোন, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস? তোর সাহস তো কম না। কি বলবেন বলেন? আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আর আপনার সাথে তো আমার কোনো দরকার নাই, তাহলে শুনবো কেন? তোর কি একটু ভয় করে না? তুই যে আমার সামনে দাঁড়িয়ে বুক ফুলে কথা বলছিস, তোর সাহস আছে, বলতে হবে। শোনেন, একটা কথা বলি, আপনার সাথে সবাই কেন মিশতে চায় না জানেন? আপনি আপনার বাবার আর ভাইয়ের মতো মানুষকে যদি ভালোবাসতেন, তাহলে দেখবেন অদ্ভুত একটা শান্তি পাবেন। এই অহংকার একদিন থাকবে না। অহংকার করা ভালো নয়। বাহ, তুই তো খুব সুন্দর কথা বলিস। কিভাবে শিখেছিস এত সুন্দর করে কথা বলা? আচ্ছা, আমার সাথে কথা বলবি? বন্ধু হবি আমার? শোনেন, চাইলেই সবার বন্ধু হওয়া যায় না, বন্ধু মন থেকে হয়। আপনি ভালো করে চলাফেরা করুন, দেখবেন বন্ধুর অভাব হবে না। আমি এখন আসি, কেউ দেখলে সমস্যা হবে। আমি একটু তাড়াতাড়ি করে চলে আসলাম। মায়া আমার চেয়ে 1 বছরের ছোট, একই স্কুলে পড়ি আমরা। তবু আমি মায়াকে আপনি করে কথা বলি। আমি স্কুলে এসে মিজানকে খুঁজতে লাগলাম। মিজান হলো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আমি মিজানকে নিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে দুজন একসাথে বাসায় ফিরছি। হঠাৎ পেছন থেকে কেউ দৌড়ে আসলো সামনে, এসে হাঁপাচ্ছে। মায়া। আমি কিছু বুঝতে পারছি না, মায়া এইভাবে দৌড়ে কেন আসতো? মায়া আমাকে বলতো, কি ব্যাপার, আমাকে রেখে চলে আসলে যে? আর তখন আমাকে না বলে আগে আগে চলে গেলে। আমি সরি। আপনি আমাকে সরি বলছেন? আমি কি স্বপ্ন দেখছি? মায়া চৌধুরী কাউকে সরি বলছে? মিজান দোস্ত, আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? এভাবে বলছো কেন? আসলে ছোটবেলা থেকে এ পর্যন্ত বাবা ভাইয়ের কাছে যা চেয়েছি তাই পেয়েছি।
এখনো কোনো কিছুতে না করিনি। তার না পাওয়া কষ্ট কখনো উপলব্ধি করতে পারেনি। তোমার মতো করে ভালো করে কেউ বুঝায়নি আমাকে। সব বুঝলাম। আর আপনার তো ছুটি হলো বেশ অনেকক্ষণ আগে। বাড়িতে চলে যান, আপনার বাবা টেনশন করবে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? আর শোনো, আজকে থেকে আমি ভালো হয়ে যাব, সাধারণ মেয়েদের মতো থাকবো। জি, চেষ্টা করব। আর শোনেন, স্বাধীনতা জিনিসটা ভালো, নিজের মতো চলা ভালো, কিন্তু অন্যকে কষ্ট দিয়ে অমানবিক নিষ্ঠুর ব্যবহার করে ভালো থাকা, এটা ঠিক নয়। বুঝতে পারছি। আচ্ছা, আমাকে তাহলে আজকে থেকে আপনি নয়, তুমি অথবা তুই করে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই করে বলবো। তুমি বলার অভ্যাস নেই তো, তাই। তাহলে এখন চা, কেউ দেখলে সমস্যা হবে। ঠিক আছে, যাচ্ছি। বিকেলে পুকুর পাড়ে আসবে, আমি অপেক্ষা করব, দুজনে আড্ডা দিব, কেমন? আর তুমি বাসায় যাও। মায়া এই বলে চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আমার কথায় এতটা পাল্টে যাবে ভাবতেই পারছি না। এসব ভাবতে ভাবতে আমি মিজানকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম আর খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো বিকেলবেলা মিজানের ডাকে। কিরে শাহরিয়ার, আর কত ঘুমাবি? এবার ওঠ, চোখ খোল, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর মিজানের সাথে গেলাম। মিজান আমাকে নিয়ে সেই পুকুর পাড়ে আসলো আর এসে দেখি মায়া বসে আছে। তখন মিজান বলল, দোস্ত, মায়ের চাচাতো বোন আছে না, রাফি ওর সাথে সেটিং করে দে না, কতদিন ধরে পিছনে পড়ে আছি। ও আচ্ছা, এই জন্য তুই আমাকে ডেকে আনলি? তাই তো বলি মিজান সাহেব, আমাদের বাড়িতে কি আমাকে ডাকে কেন? কি ব্যাপার, দুজন মিলে কি কথা হচ্ছে? আর শাহরিয়ার, কেমন ঘুম হলো তোমার? একদম চোখ ফুলে গেছে। না, আসলে শরীর ক্লান্ত ছিল, তাই হয়তো ঘুম বেশি হয়েছে। তোমার কি অবস্থা, দুপুরে খাইছো? এই তো মাংস দিয়ে। আচ্ছা, ভাইয়ার সাথে তোমাদের কি কোনো ঝামেলা নাকি? ভাইকে দেখলাম বাবার সাথে খুব রেগে কথা বলছে। আরে বাদ দাও এসব। আর শোনো, আমার তো পরীক্ষার আর কয়েক মাস আছে, তারপর শহরে গিয়ে কলেজে ভর্তি হব। এটা তো খুব ভালো সংবাদ। আমাকে মনে হয় ঢাকায় পাঠিয়ে দিবে, এখান থেকে পড়াবে না, দেখি কি হয়। ও আচ্ছা, আমিও সেখানে যাব, ভালোই হবে। আচ্ছা যাও তাহলে, বাড়িতে তোমাকে খুঁজবে হয়তো। জানো, আজকে আমি দুজন গরিব লোককে 200 টাকা দিছি, তারা খুশি হয়ে আমার মাথায় হাত বুলে দিছে। এই সময়টা মনে হচ্ছিল সবচেয়ে ভালো একটা সময়। শুধু টাকা নয়, সবার সাথে হাসি মুখে কথা বলবা, দেখবা ওরাও তোমাকে ভালোবাসা দিয়ে ফরিয়ে দিয়েছে। তারপর মায়ের সাথে আরো কিছু কথা বলে চলে আসলাম। কিছু দূর আসতেই মিজান আমাকে বলতো একটা জায়গায় নিয়ে যাবে। আরে ভাই চল না, ইবনুল ভাই অনেক ভালো মানুষ, তার ক্ষমতা সম্পর্কে তুই জানিস না। ঢাকায় থাকে, ওখানে রাজনীতি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ভেবে দেখেছিস? সব বুঝতে পারলাম, কিন্তু আমার গিয়ে কি পালের কাজটা হবে? তুই তো জানিস আমি এসব পছন্দ করি না। ভাই, দুনিয়ায় চলতে হলে সব কিছুর প্রয়োজন, যার যত পাওয়ার আছে তাকেই মানুষ দাম দেয়। আচ্ছা এত করে যখন বলছিস, তাহলে চল যাই, দেখি উনি মানুষটা কেমন, আর কবে যাবে আবার ঢাকায়। শুনলাম অনেক দিন পর গ্রামে আসছে, 2-3 দিন পর আবার চলে যাবে। যেহেতু আমরা ঢাকায় যাব, তাই চেনা জানা ভালো, তার উপর একই এলাকার ভাই আমরা। মিজানের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সেখানে। গিয়ে দেখি বেশ স্মার্ট লোক বাহিরে চেয়ারে বসে আছে। আমরা গিয়ে সালাম দিলাম, আর মিজান আমাকে দেখিয়ে বলতো, ভাই, আপনাকে শাহরিয়ারের কথা বলেছিলাম, এই হচ্ছে শাহরিয়ার রহমান, অনেক ভালো ছিলে। এখানে বস। এই কে আছিস? ওদের জন্য ঠান্ডা কিছু নিয়ে আয়। আর শাহরিয়ার, বসো তুমি। আমি ইবনুল ভাইয়ের সাথে কথা বলতে লাগলাম। লোকটা ভালোই, সবার সাথে অল্পতেই মিশতে পারে। আমরা আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। কিছু দূর আসার পরেই দেখি মুন্না যাচ্ছে, সাথে তার চামচা আছে। আমি সাইড দিলাম, যদিও রাস্তাতে এত বড় নয়, সরু একটা আলপথ, কিন্তু মুন্না ভাই আমাকে বলল, কে ফকিন্নি, তোর বাপকে বলিস জমিটা দিয়ে দিতে, তা না হলে কি করবো তা কল্পনা করতে পারবি না, ঘাড় ধরে বের করে দিব। ভাই এই জমি আমার দাদার, আমরা জমি বিক্রি না করলে আপনি কি জোর করে জমি দখল করবেন নাকি?
দরকার হলে তাই করব। আমার মাথা গরম করিস না, তোর বাপকে বোঝা, না হলে কি হতে পারে চিন্তা কর। ভাই, এত ভাব দেখাবেন না। আমরা কি ফালতু নাকি? আমরা কি পানের জলে ফাইসাইছি? শুনলাম না, আপনার কথা দেখি কি পাল ছিঁড়তে পারেন। মুন্না হঠাৎ আমাকে থাপ্পড় মারলো। আমি মারতে যাব, কিন্তু তখন মিজান আমাকে ধরে নেয় আর আমাকে টেনে অন্যদিকে নিয়ে আসে আর আমাকে বলে, ভাই তুই কি পাগল হলি নাকি? তুই জানিস না মুন্না ভাই কত খারাপ লোক? ওর গায়ে হাত দিলে গ্রাম থেকে বের করে দিবে, তখন কি করবি? আর আমি কি করব? এসব কথা বললে নিজেকে কন্ট্রোলে রাখা যায় নাকি? তারপর মিজান আমাকে বোঝালো। আমি সন্ধ্যায় বাসায় ফিরলাম আর হাত মুখ ধুয়ে হালকা কিছু খেয়ে নিলাম। তারপর পড়তে বসলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এভাবে পার হতে লাগলো দিনগুলো। মুন্না ভাই অনেকভাবে জমি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাবা রাজি হয় না। এর মধ্যে মায়ের সাথেও বেশ কথা হতো। দুজন অনেকটা ফ্রি হয়ে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষার সময় হয়ে গেল। পরীক্ষা ভালো করেই দিলাম। এখন বাড়িতে সারাদিন বসেই থাকি। একদিন বিকেলবেলা মায়ের সাথে দেখা করতে গেলাম। মায়া হঠাৎ আমাকে বলতো, আচ্ছা তুমি চোখ বন্ধ করো তো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি করো না প্লিজ প্লিজ। আমি এমন বায়না শুনে চোখ দুটি বন্ধ করলাম। মায়া আমার হাতে একটা বাক্স দিল। আমি চোখ খুলে দেখি একটা নতুন স্মার্টফোন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই মায়া, তুই কি পাগল? আমি এই ফোন নিতে পারবো না। এটা তুমি ব্যবহার করো, আমি এটা নিব না। বাবা বকা দিবে। আরে কিছু হবে না, আমার কাছে জমানো টাকা ছিল 8,000 টাকা, তো এই ফোনটা কিনে আনি সেই শহরে গিয়ে, কালকে চলে যাব তাই। আমি মায়ের চাওয়ার কথা শুনে ঘাসের উপর বসে পড়লাম। মনে হচ্ছে চারদিকে সবকিছু থেমে গেছে। কিছুক্ষণের জন্য মায়া আমার কাঁধে হাত রাখলো আর আমার মুখটা তার দিকে ফিরালো আর বলল, তার জন্য তুমি ফোনটা রাখবে যেন ওখানে গিয়ে কথা বলতে পারি। আচ্ছা একটা কথা বলবে, আমাকে কি তুমি ভালোবেসে ফেলেছো? আমি চুপ করে আছি, কোনো কথা বলছি না। নিচের দিকে তাকিয়ে আছি। আমাকে চুপ থাকতে দেখে মায়া আবার বলে উঠল, আমি যাচ্ছি, আমার কি মনে হয় ডাকছে। আর একটা কথা, ভাই বিদেশে চলে যাবে, পাসপোর্ট হয়ে গেছে, নিজের খেয়াল নিও। আমার নাম্বার সেভ করা আছে, আরও পিক আছে, আমার কথা মনে হলে দেখে নিও। এই বলে মায়া চলে গেল। আমি তাকিয়ে রইলাম। এইটা ভেবে কষ্ট হচ্ছে, আমি আর মায়াকে দেখতে পাবো না। আমি সেখানেই বসে রইলাম। আর ওদিকে মুন্না মায়াকে বলছে, মায়া শোন, আমি চাচ্ছি তুই আমার সাথে বিদেশে চলে যাবি, সেখানে আমার সাথে থাকবি। আর তোর খুব বার বেড়েছে তাই না? ওই ফকিন্নির বাচ্চা শাহরিয়ারের সাথে এত কথা কিসের? না ভাই, আমি বিদেশ যাব না, আমি ঢাকা মামার বাসা থেকে পড়বো, আমি দেশে থাকতে চাই। আমার উপর কথা বলিস, তুই থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। মা বাবাকে ডাক দে, তুই আমার ছোট বোন বিদেশে থেকে পড়াশোনা করবি। মায়া রুমে চলে গেল আর মুন্না গিয়ে তার বাবার সাথে কথা বলতো। তার বাবা মা মুন্নার উপর কোনো কথা বলে না। মায়ার মা তো আরও বলে না, কারণ বললে খবর আছে। তারপর মুন্না বাইরে চলে গেল। এদিকে আমি ফোনটা নিয়ে মিজানের কাছে গেলাম আর মিজান আমার কাছে দেখে বলল, কিরে মামা, পান ফাঁকি চলে যাচ্ছে তাই মন খারাপ বুঝি? চিন্তা করো না, কালকে রেজাল্ট দেবে আর 2 দিন পরেই ঢাকায় চলে যাব। আর ফোনটা বুঝি ভাবেই দিল? দূর, ফাজলামো করিস না। আর ফোন কিনা টাকা আছে নাকি আমার? ফোন তো মায়া দিল। আর শোন, কোন কলেজে ভর্তি হবি ভাবলি কিছু? দেখি রেজাল্ট কি হয়, ইচ্ছে আছে। এই কলেজে দুজনে ভর্তি হব, আর এটা ইবনুল ভাই এর এলাকা, তাই খুব ভালো হবে। এখন চল কোথা থেকে ঘুরে আসি। নতুন ফোনে কিছু পিক না তুললে কি হয়? চল, এখনো সন্ধ্যা হতে দেরি আছে। আর শোন না, মুন্না ভাই আমাদের জমিটার জন্য অনেক চালাচ্ছে। বাবাকে নানাভাবে অপমান করে, কতবার সহ্য হয় বল? শুনলাম বিদেশে চলে যাবে, আল্লাহ ভালো জানে সেখানে গিয়ে কি করবে। কি পরিমাণ খারাপ লোক তা যদি তুই জানতি। আমি জানি। আর কালকে রেজাল্ট কেমন হবে কে জানে। ভালো রেজাল্ট করতে না পারলে বাবা মাকে কি বলবো? আরে চিন্তা করিস না, রেজাল্ট ভালো হবে। আর শোন, তোকে একটা কথা বলি, এই মুন্না কতটা নিস। আমাদের গ্রামের যারা ভাবিরা আছে তাদের বাড়িতে যায়, গিয়ে জিজ্ঞেস করে, যেহেতু সে চেয়ারম্যান তাই সব বাড়িতে যায় আর সবাইকে ব্ল্যাকমেল করে
রাতে জঙ্গলে গিয়ে আকাম করে, আর কাউকে বলতে না করে যদি বলে মেরে ফেলার ভয় দেখায়। একদিন আমি জঙ্গল দিয়ে আসছি রাতের বেলায় নানু বাড়ি থেকে, তখন আফসালতে তাকে দেখি। এরকম কিছু একটা করে, এটা আমি খুব ভালো করেই জানি। এলাকা থেকে গেলে এলাকাটা একটু শান্তি পাবে। তারপর মিজানের সাথে অনেক জায়গায় ঘুরলাম আর কিছু পিক তুললাম। আর রাত 8টার দিকে বাড়িতে গেলাম, কিন্তু বাড়িটা কেন জানি নীরব। আমি বাড়িতে গিয়ে দেখি বাবা বিছানায় শুয়ে আছে, শরীরে দাগ, রক্তার্ত। আমি গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে তোমার? তোমাকে কি কেউ মেরেছে মনে হচ্ছে? বলো, কার এত বড় সাহস তোমার গায়ে হাত দিল? শাহরিয়ার বাবা, মাথা ঠান্ডা কর, ওদের সাথে পারবি না। তুই নিজেকে তৈরি কর, পড়াশোনা কর, তখন জবাব দিবি। শাহরিয়ার বাবা, মাথা ঠান্ডা কর, যা ফ্রেশ হয়ে আয়। তোর বাবা এখনো জীবিত আছে, তোর এসব নিয়ে ভাবতে হবে না। আমার কসম লাগে তুই কিছুই করবি না বাবা। আমি বাইরে চলে আসলাম, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার বাবাকে শেষ পর্যন্ত ওই মুন্না গায়ে হাত দিল, কিছুতেই মাথা ঠান্ডা করতে পারছি না। এভাবে বেশ সময় পার হলো। আমি না খেয়ে শুয়ে পড়লাম। সকালবেলা বাড়িতে চিল্লানোর শব্দ পেলাম। আমি উঠে দেখি বিচার বসেছে। আমাদের বাড়িতে আমি গেলাম, আর তখন মুন্না বলতে লাগলো সবার সামনে, উনি আমার বাবার কাছ থেকে আজ থেকে প্রায় 10 বছর আগে 5 লাখ টাকা আনছিল, কিন্তু দেয় নাই। আর সেই টাকা এখন মূল্য দাঁড়িয়েছে তার জমি ও বাড়ির জমি সবটার সমান। তাই আমি আপনাদের সামনে প্রস্তাব রাখলাম, 7 দিনের মধ্যে টাকা না দিলে এই বাড়ি আমি দখল করব। আপনারা আমার সাথে আছেন তো নাকি? আমি লাঠি নিয়ে মুন্নাকে গিয়ে সবার সামনে মারতে লাগলাম, আর ওর চামচার এসে আমাকে ফিরিয়ে নিল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। মুন্না সবার সামনে আবার বলতে লাগলো, আরে আমি কিছু মনে করিনি, বাচ্চা ছেলে, মাথা ঠিক নাই, তাই এমন করেছে। আপনারা তাহলে সবাই যান, আমার ওই কথাই রইল। সবাই চলে গেল। মুন্না যাওয়ার সময় আমার পাশে এসে দাঁড়ালো, আর আমার কানের কাছে এসে বলল, সবার সামনে কাজটা ভালো করলি না, এর জন্য অনেক বড় মাসুল দিতে হবে, অনেক বড় মাসুল। এই বলে চলে গেল। মা কান্না করছে, বাবা কোনো কথা বলছে না। কী বা বলবে, সে কোনো প্রমাণ নাই, আর ওর ক্ষমতা বেশি। ওর সাথে কোনো সময় আমরা পারবো না। এভাবে বেশ অনেক সময় পার হলো। মা জোর করে আমাকে খাইয়ে দিল, আর নিজেও খেয়ে নিল। তখনই মিজান হাতে মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে আসলো, আর বলতে লাগলো, আরে কাকি, তুমি কই গেলে? তোমার ছেলে এই বিলাস পেয়েছে, এই নাও মিষ্টি খাও। আরে তাড়াতাড়ি আসো। যাক, আলহামদুলিল্লাহ, এতদিনে ইচ্ছা আজকে পূরণ হলো। তা তোর খবর কি? তুই কি পেয়েছিস? আরে আমরা দুজনই এ প্লাস পেয়েছি, তা না হলে কি আমার টাকা দিয়ে মিষ্টি কিনে আনতাম? ওরে হারামজাদা, তুই আর মানুষ হবি না। বস, খেয়ে নে। মনে হয় সকাল থেকে কিছুই খাসনি। আরে আন্টি, এখন খাবো না, পরে খাবো। আমি খেয়ে আসছি। শাহরিয়ার বলতো কি হয়েছে, এত লোক কেন? আমি মিজানকে সব কিছু বললাম, আর মিজান সব শুনে রাগে ফুঁসতে লাগলো। আমি চুপ করে বসে আছি, আর কিছুক্ষণ পর মিজান বলল, সন্ধ্যায় রেডি থাকিস, ঢাকার জন্য রওনা দিব। ওখানে আমার একটা আন্টি আছে, সেখানে থাকবো। কলেজের সব কাজ আর ম্যাচের ব্যবস্থা করে 2 দিন ফিরবো। ঠিক আছে, তুই মায়ের সাথে কথা বল, আমি রুম থেকে ফোনটা নিয়ে আসি। এই বলে রুমে চলে আসলাম, আর মিজান গিয়ে মায়ের সাথে কথা বলতে লাগলো। মা রাজি হলো যাওয়ার জন্য। আমি জানি মা রাজি হবে, কারণ আমার অনেক ইচ্ছে ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হব। আমি ব্যাগটা গুছিয়ে নিলাম, যদিও 2 দিন পর চলে আসব। আর বের হলাম মিজানের সাথে। মিজান আর আমি বাইরে এসে ঘুরতে লাগলাম, আর মিজান বলল, শোন, পরে এসে কয়েকদিন থেকে কলেজের ক্লাস শুরু হলে আবার ঢাকায় ফিরতে হবে। ভালো করে পড়তে হবে, ভালো একটা চাকরি পেলে পরিবারের কষ্ট কিছুটা কমবে। রে, জানিস এখন ইদানিং মায়াকে অনেক মিস করি। কেন জানি নিজের অজান্তে তার জন্য কষ্ট হয়। মেসেজে কথা বল, তাহলেই তো হয়। এখন পর্যন্ত একটা মেসেজ দিয়েছিস তুই? মেয়েটা হয়তো তোর জন্য অপেক্ষা করছে। আমি মায়াকে একটা কল দিলাম, কিন্তু ধরলো না। তারপর একটা মেসেজ দিলাম, কিছুক্ষণ পর রিপ্লাই আসলো। মায়া বলল, কি ব্যাপার, কালকে থেকে মাত্র আমার কথা মনে হলো তাই না? কলে কথা বলতে পারবো না, বাসায় বাবা আছে। ও আচ্ছা, আমি A+ পেয়েছি। আজকে সন্ধ্যায় ঢাকায় যাব, সব কিছু ব্যবস্থা করতে হবে তো, তাই। ওখানে গিয়ে মেসে থাকবা তাই না? তোমার সাথে হয়তো আমার আর দেখা নাও হতে পারে, তাহলে কি আমাকে ভুলে যাবে?
তোমার কি মনে হয়? তোমার মন কি বলে? তুমি তোমার মনকে প্রশ্ন করে দেখো, উত্তরটা পেয়ে যাবে। এসবই মায়ের সাথে কথা হতে লাগলো। সন্ধ্যাবেলায় রেডি হয়ে বাসে উঠলাম। আমি আর মিজান দুজনে বসে গল্প করছি। বাস তার আপন গতিতে চলতে লাগলো। গল্প করতে করতে কখন যে ঢাকায় চলে আসলাম মনে নেই। বাস থেকে নেমে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 10:22 বাজে। মিজান রিক্সা নিল আর ওর আন্টির পাশে চলে গেলাম। গিয়ে কথা বললাম, ওনারও ভালোই। তারপর খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর খাবার খেয়ে বিদায় দিয়ে বের হলাম। আর প্রথমে কলেজে চলে আসলাম আর দুজনে ভর্তি হলাম। 3-4 দিন পর থেকে ক্লাস শুরু হবে। আর তারপর মিজান বলল ইবনুল ফায়ের কাছে যাবে। আমিও গেলাম। ফায়ের বাসায় গিয়ে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর একটা লোক এসে দরজা খুলে দিল আর আমাদের ভেতরে আসতে বলতো। আমি ভেতরে এসে দেখি ইবনুল ফাই সোফায় বসে আছে। আমাদের দেখে বলল, আরে তোরা আয় আয় বস এখানে। আজকে মনে হলো আমার কথা, তোরা হলি আমার ভাই বেরাদার। আমরা কি বলতাম। আর কাজের লোক আমাদের জন্য নাস্তা দিল। আর মিজান বলতে লাগলো, ভাই এই কলেজে ভর্তি হয়েছি আর এখন ম্যাচে উঠবো, দেখি পাই কিনা। 3-4 দিন পর ক্লাস শুরু হবে। মেসে থাকতে হবে না, তোরা আমার বাসায় থাকবি। আমার পুরো বাসা ফাঁকা থাকে। তোরা হলি আমার আদরে ছোট ভাই। জি ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি এভাবে আমাদের পাশে থাকবেন সব সময়। আর ভাই, মুন্না তো আমাদের জমি নিয়ে কি করছে শুনেছেন তো? শোন, ওই মুন্না আমার বাবা মাকে মেরে ফেলেছে। ওই মুন্না কতটা খারাপ তুই ভাবতে পারবি না। আমার এত ক্ষমতা, তবুও ওই মুন্নাকে কিছু করতে পারি না। এভাবে ভাইয়ের সাথে আরো কথা বলতে লাগলাম। তারপর দুপুর দিকে বের হয়ে আসলাম বাস স্টেশনে। এসে বাসে উঠলাম। একটু পর বাস ছেড়ে দিল। আমাদের এখানে পৌঁছালাম সন্ধ্যার দিকে। তারপর রিক্সা নিয়ে বাড়িতে গেলাম। আমাদের বাড়ি পার হয়ে মিজানদের বাড়ি, তাই মিজান বাড়ির ভেতরে গেল। আমি বাড়িতে গিয়ে দেখি সব কিছু পুরো ছাই হয়ে গেছে। এখনো কিছু কিছু জায়গায় আগুন হালকা জ্বলছে। আমি এটা দেখে মাটিতে বসে গেলাম। কিছুই মাথায় ঢুকছে না। আমি মাকে ডাকতে লাগলাম আর তখন সবাই বাড়িতে আসতে লাগলো। আমার পাশের বাড়ির কাকি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু কেমন যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমি মাকে ডাকতে লাগলাম। তখন কাকি কান্না করতে করতে বলল, আমার মা বাবা নাকি আগুনে পুড়ে মারা গেছে। আমি এটা শুনে পাগলের মতো হয়ে গেলাম। সবকিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল। মিজানো সবকিছু দেখে হতবাক। সেও পাগলের মতো করছে। আমি মাটিতে বসে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। আর সবাই বলল আমি আসার কিছুক্ষণ আগেই মা বাবাকে কবর দেওয়া হয়েছে। আমি দৌড়ে গেলাম। আমার পেছনে মিজানও দৌড়ে আসলো। মিজান মনে মনে বলছে, না, আমাকে নরম হলে চলবে না। কি করে কি হলো সেটা না হয় পরে জানবো। আগে আমাকে শাহরিয়ারকে সামলাতে হবে, তা না হলে ছেলেটা মরে যাবে। এখন আমি ছাড়া কেউ নেই ওর। এদিকে আমি মা বাবার কবরে গিয়ে কান্না করতে লাগলাম। সবকিছু যেন অল্পতেই উল্টাপাল্টা হয়ে গেল। প্রকৃতির এমন নির্মম পরিহাস আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি একসময় অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ খুললো দেখলাম সকাল হয়ে গেছে। আমি শুয়ে আছি। এটা দেখে বুঝলাম এটা মিজানের ঘর। আমি কোনো কথা বলছি না। আর তখন মিজান আমাকে বলল, সরি ভাই, তোকে একটা কথা না বলে পারছি না, তবে বলতেই হচ্ছে। মুন্না আর মায়া বিদেশে চলে গেছে। আমার সন্দেহ হচ্ছে ওই মুন্না এটা করছে। আমি কোনো কথা বলছি না। চুপচাপ বসে আছি বিছানার উপর। একটু পর কাকি খাবার নিয়ে আসতো আমার জন্য। আমি হাত দিয়ে না করে দিলাম আর বিছানা থেকে নেমে বাহিরে আসলাম। বারান্দায় বসে বসে ভাবছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার মা বাবা মারা গেছে। এভাবে 3 দিন পার হয়ে গেল। আজকে মিজান আমাকে এক প্রকার জোর করে ঢাকায় নিয়ে যাচ্ছে। আমি 3 দিন ধরে কারোর সাথে কোনো কথা বলি নাই। রাত 11টার দিকে ঢাকায় এসে পৌঁছালাম। আর একটা মিজান একটা রিক্সা নিল আর ইবনুল ভাইয়ের বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে কারোর সাথে কোনো কথা বলিনি। মিজান একটা রুম দেখিয়ে দিল। আমি সেখানে গিয়ে দেয়ালে হেলান দিয়ে কান্না করতে লাগলাম নীরবে। এদিকে মিজান ইবনুল ভাইয়ের সাথে কথা বলছে। ভাই সব কিছু তো জানেন, এখন শাহরিয়ারকে কি করে এই ডিপ্রেশন থেকে মুক্ত করব? আমার তো কিছুই মাথায় আসছে না। তুই না বলেছিলি শাহরিয়ার মুন্না বোন কি যেন নাম, তাকে ভালোবাসে? ওর সাথে একটু কথা বল।
ওই পারবে এটা থেকে মুক্ত করতে। ভাই মেয়েটার নাম মায়া, ও মুন্নার সাথে বিদেশে চলে গেছে। ভাই 3 দিন ধরে পানি খেয়ে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। আয় আমার সাথে, শাহরিয়ারকে আমি তৈরি করব। যেটা আমি পারিনি এটা শাহরিয়ার পারবে। আমার মা বাবার প্রতিশোধ, তার বাবা মার প্রতিশোধ নিতে একমাত্র শাহরিয়ার পারবে। ইবনুল ভাই মিজানকে নিয়ে আমার কাছে আসলো। আমি নীরবে কান্না করে যাচ্ছি। ইবনুল ভাই এসে আমার কাঁধে হাত দিল আর বলতে লাগলো, তুই কেন কান্না করছিস? তুই কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? তুই কি চাস না তোর বাবা মার প্রতিশোধ নিতে? তুই কি চাস না এই সমাজ থেকে কুৎসিত মানুষগুলোর নাম চিরতরে মুছে দিতে? তোকে এখনো অনেক কাজ করার বাকি। সব কিছু না করে শেষ হয়ে যাবি কেন? আজকে থেকে তোকে আমি সব শিক্ষা দিব। তুই হবি এশিয়ার মাফিয়া কিং। এই বলে ইবনুল ভাই আমার হাতে একটা পিস্তল দিল। আমি হাতে নিলাম, আর তখন আবার ইবনুল ভাই বলতে লাগলো, আমি শুধু তোকে টেকনিক টাকা দিয়ে সাহায্য করতে পারবো, কিন্তু তোকে বইয়ের শিক্ষা দিতে পারবো না, যা তোর এখন প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি হয়ে উঠবি একজন মাফিয়া কিং। সব সময় মনে রাখবি, সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, গরিব মানুষরা যেন একটু হলেও সুখে থাকে। বড় বড় শয়তানদের এই পৃথিবী থেকে নাম চিরতরে মুছে দিবি। জি ভাই, আমি হব এশিয়ার মাফিয়া কিং। আপনি শুধু আমার পাশে থাকবেন সব সময়, তাহলেই হবে। ইবনুল ভাই আমাকে আর মিজানকে জড়িয়ে ধরল। সেদিন থেকে শুরু হয় আমার পথ চলা। 2 মাস পর একদিন রুমে শুয়ে আছি, তখন ইবনুল ভাই ডাক দিল। আমি গিয়ে সোফায় বসলাম, আর তখন বলল, আমি মেয়র পদে নির্বাচন করতে চাই, এই শহরের মেয়র হতে চাই। হয়ে যাবেন। আমি আপনাকে এই শহর দিব, আপনি হবেন এই শহরের মেয়র। আমার উপর বিশ্বাস রাখেন, আমাকে 5-6 জন ছেলে ব্যবস্থা করে দিন। শাহরিয়ার, তুই কি পাগল হয়ে গেলি? তুই জানিস এটা নিয়ে খেলছিস, তোর জীবন চলে যেতে পারে। আর টাকা পাবি কোথায়? ব্যাংক থেকে লোন নিয়ে যাবে না, তাই বড় বড় বিজনেসম্যানদের কাছ থেকে অবৈধ টাকাগুলো নিয়ে আসতে হবে। তোকে ট্রেনিংয়ে যেতে হবে, 2 বছরের ট্রেনিং। আর তোর লোক সংখ্যা কিভাবে বাড়াবি এটা তোর প্ল্যান অনুযায়ী কাজ কর। ভাই, আপনাকে এটা করে দিয়ে আমি ট্রেনিংয়ে যাব। আর ভাই, বর্তমানে আমার কাছে 103 জন লোক আছে, শুধুমাত্র আমার বুদ্ধির কারণে। ওদেরকে তো বেতন দিতে হবে, এটা কি করে ম্যানেজ করবি? এটা ভেবেছিস কিছু? মাস শেষে কি নিয়ে বাড়ি যাবে? ভাই, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু আমার বুদ্ধিমতো কাজ করে যান, তাহলে দেখবেন সব কিছুই ঠিক। আমি রাজনীতির সাথে 4-5 বছর ধরে আছি, আজও কিছু বুঝলাম না। তুই কিছুদিন হলো এসেছিস আর এখনই সব কিছু বুঝতে শিখেছিস। ভাই, নিজের বাবা মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারিনি, সব পরিস্থিতি শিখিয়েছে। আচ্ছা বাদ দেন, আপনি সবাইকে টাকা খাওয়ার ব্যবস্থা করেন। আমি ওদিকে রাফিকে দেখছি, রাফিকে মেয়র পিছন দিয়ে বানাবো। আমি এই বলে উঠে আসলাম। এভাবে পার হতে লাগলো। এখন মোটামুটি সবাই আমাকে চিনে। দেখতে দেখতে নির্বাচন চলে আসলো। এবার মেয়র পদের পালা, বদল হবে কিছুদিন পরেই। আমি রেডি হয়ে নিলাম, ট্রেনিংয়ে যাব। বিদেশে আমি রেডি হয়ে সোফায় আসলাম, আর ইবনুল ভাই ফোনে কথা বলছে। আমাকে দেখে কল কেটে দিল। শোনেন ভাই, এখন রাফি আপনার ক্ষতি করতে পারে, কারণ মেয়র আপনার কথা ছিল। রাফির আর এখানে, আপনি বুঝতেই তো পারছেন। আর মিজানকে রেখে গেলাম। আচ্ছা ঠিক আছে, আর ওখানে গিয়ে ভালো করে থাকবি, আমাদের ভুলে যাস না আবার। ভাই, প্রতিটি দেশে আমার গ্যাং থাকবে। এই এশিয়ার মধ্যে যতগুলো দেশ আছে, সবগুলো দেশের মানুষ আমাকে চিনবে। দিন শেষে যেন এই শাহরিয়ারের নাম নেয়, এটাই আমি করব। এটাই হবে আমার সিস্টেম। আয়, তোকে এয়ারপোর্টে দিয়ে আসি। আর এদিকে আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, তোর কাজ তুই করবি, বুঝতে পারছিস? তারপর মিজান আর ইবনুল ভাই রেডি হলো। আমরা গাড়ি দিয়ে এয়ারপোর্টে চলে আসলাম, আর বিদায় দিয়ে আমি সকল কাজ শেষ করে বিমানে উঠলাম। এভাবে পার হয়ে গেল দীর্ঘ 3টা বছর। এই 3 বছর অনেক পরিবর্তন হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এই এশিয়ার মাফিয়া কিং। এটার জন্য যত কষ্ট লাগে সেটা আমি করছি। মায়ের সাথে কথা হয় না আমার। আজও দিন শেষে মায়েকে অনেক মিস করি আমি। একদিন রুমে শুয়ে আছি, তখন মিজান কল দিল। আমি কল রিসিভ করলাম। কিরে শাহরিয়ার,
তুই দেশে আসবি কবে, দেশে কি হচ্ছে এই খবর কি রাখিস? তুই ইবনুল ভাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছিস। আমি দেখছি, আমি সব জানি। আমি জনিকে পাঠাচ্ছি, জনি সব কিছু ঠিক করে দিবে। রাখ, আমি ব্যস্ত আছি। আমি জনিকে কল দিলাম, আর কল দিতেই কল ধরলো। আর আমি বললাম, জনি তোর বাংলাদেশে যেতে হবে, ওখানে গিয়ে রাফির ব্যাপারটা শেষ করে দিবি। অনেকদিন ধরে চালাচ্ছি। ভাই একটা খবর আছে, মুন্না এখন টেরোরিস্টের সাথে আছে। এটা লিড দেয় আলিয়া, আর সে আলিয়ার ডান হাত। বিভিন্ন দেশ থেকে মেয়ে পাচার থেকে শুরু করে মাদক দ্রব্য সকল খারাপ কাজ করে থাকে, আর সব দেশে প্রশাসন তাদের হাতে, কিছুই বলতে পারছে না। বুঝলাম। তুই এটা দেখ, মুন্নার বোন আছে, সে কোন কলেজে পড়ে, কোথায়, আর মুন্নার লোকজন কোথায় থাকে। ভাই এটা জানি, মুন্না সব কিছু কলেজের ছেলে দিয়ে করে। এই কলেজে এখন রকি নামের একটা ছেলে ওর হাত দিয়ে কলেজে মাল ঢুকে। আমি কল কেটে দিলাম আর রেডি হয়ে নিলাম, কলেজে ভর্তি হব। আমি রেডি হয়ে নিলাম। খ্যাতের মতো ময়লা প্যান্ট আর কম দামে একটা টি শার্ট দেখতে বলদ বলদ লাগছে। আমি হেঁটে হেঁটে কলেজে যেতে লাগলাম। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, আমাকে দারোয়ান ঢুকতে দিল না। পরে সার্টিফিকেট দেখিয়ে ভেতরে গেলাম। গিয়ে অফিস রুমে গিয়ে স্যারের সাথে কথা বললাম। উনি সব কিছু দেখে আমাকে ভর্তি করে দিল। আমাকে বলল ক্লাসে যেতে। আমি ক্লাসে গেলাম, গিয়ে দেখি স্যার ক্লাস নিচ্ছে। আমাকে দেখে ভূত দেখার মতো দেখছে। আর দেখবেই বা না কেন, লন্ডনের মতো একটা দেশে এমন নামি দামি কলেজে একটা খ্যাতের মতো ছেলে। স্যার আমাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও পরিচয় করিয়ে দিল। আমি গিয়ে পেছনে বসলাম, আর পাশে দেখে একটা মেয়ে বসে আছে। মুখটা দেখা যাচ্ছে না, হিজাব পরা মেয়েটা আমার দিকে একবার তাকালো, আমিও তাকালাম। কেন জানি এই ক্রান আমার খুব পরিচিত। আমি ক্লাসে মনোযোগ দিলাম, আর পাশেই দেখে একটা ছেলে একটা প্যাকেট অন্য ছেলেকে দিচ্ছে। দেখেই বুঝতে পারলাম এটা ইয়াবার প্যাকেট। আমি ছেলেটাকে দেখেই চিনে ফেললাম, এইটাই রকি। রকি কিছু না বলে বাহিরে চলে গেল, আর তার সাথে আরো কয়েকটি ছেলে বের হয়ে গেল। এদিকে আমি মেয়েটার পায়ের দিকে খেয়াল করলাম, পায়ের আঙুলের একটা কাটা দাগ। আমি হাসি দিলাম, কারণ এটাই আমার মায়া। আমি বললাম, মায়া, আর খারাপও ফিরে আসছে, আমাকে এইভাবে রেখে চলে গেলে তুমি। মায়া আমার দিকে প্রকুচকে তাকালো, আর আমাকে দেখছে। আমিও মায়ের দিকে তাকিয়ে আছি। আমি আমার পকেট থেকে মায়ার দেওয়া সেই ফোনটা বের করলাম, আর এটা দেখে মায়া ক্লাস থেকে বের হয়ে গেল, আর আমাকে ইশারা করে বলল ক্লাস থেকে বের হতে। আমিও বের হলাম, আর দেখি একপাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই শক্ত করে জড়িয়ে ধরলো, আর কান্না করতে করতে বলল, জানো তোমাকে আমি কত খুঁজেছি, কিন্তু আমি ভাইয়ের জন্য পাইনি। তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো, আমাকে ভাই বিক্রি করে দিবে। মুন্না আমার আপন ভাই নয়, আমি মুন্নার খালাতো বোন। আমার মা বাবা ছোটবেলায় মারা যায়, আর তখন ওরা আমাকে নিয়ে আসে, লালন পালন করে। আমি প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করতাম যেন আমার মানুষটা এখান থেকে আমাকে নিয়ে যায়। হালকা কান্না করি। তোমার কিছু হবে না, আমি তোমার পাশে আছি। ওই মুন্নার জন্য আমি এই পর্যন্ত আসছি, তাকে আমি সেই জায়গায় পুড়িয়ে মারবো। তোমার বাবা মাকে ওই মুন্না মেরেছে, কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল, আর বাইরে থেকে দরজা তালা দিয়েছিল যেন বের হতে না পারে। আর মুন্না কতটা খারাপ তুমি জানো না? সে এখন আর আগের মতো নেই, ওর অনেক পাওয়ার। তুমি চিন্তা করো না, চলো আমার সাথে। এখানে থাকার তোমার দরকার নেই, তোমাকে প্রতিটি সেকেন্ডে মিস করি আমি। আমি শুনেছি আমি কি 20 লক্ষ টাকা বিক্রি করে দিয়েছি। 23 তারিখে আমাকে নিয়ে যাবে জঙ্গি গোষ্ঠীরা। আমি কলেজে আসতাম শুধু তোমার জন্য, আমি জানতাম তুমি আসবে। আমাকে নিয়ে চলো। আমি মায়ের কপালে চুমু দিলাম, আর মায়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম, আর তখন আমাকে মায়া বলল, আমাকে এখান থেকে কি করে নিয়ে যাবে? গেটের এখানে রকি আছে, ভাইকে বলে দিবে। রকি ভাইয়ের সাথে থাকে। আমি ছেড়ে দিলাম, আর মায়াকে বললাম আমি ইশারা দিয়ে চলে আসতে। তখনই তাকিয়ে দেখি একটা মেয়েকে র্যাগিং করছে। আমি গিয়ে রকিকে মারতে লাগলাম, কোনো কথা বলছি না, ইচ্ছে মতো মারতে লাগলাম। ওরা আমার সাথে পারে নাই, আর একসময় রকি অজ্ঞান হয়ে গেল। আমি মায়াকে নিয়ে চলে আসলাম। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আমার পাশে আসলাম। এই বাসাটা সবচেয়ে নিরাপদ, এখানে কেউ আসতে পারবে না, পুরো বাসা বুলেট প্রুফ। মায়া এসে আমাকে বলল, তুমি কি আমার সেই মানুষ নাকি অন্য কেউ? তোমার কাছে পিস্তল কেন? কি তুমি? শেষ পর্যন্ত
তুমিও এর ব্যতিক্রম হলে না। আমি মায়াকে রাগে ঠাস করে থাপ্পড় মারলাম আর রাগে বলতে লাগলাম, আমি এই পথে আসতে চাইনি। আমি শুধু এসেছি আমার মা বাবার প্রতিশোধ নিতে। প্রতিশোধের নেশাই হয়ে গেলাম একজন মাফিয়া কি। আমি মায়াকে শক্ত করে ছড়িয়ে ধরলাম। মায়া আমার বুকে কান্না করছে। আমি মায়ের চোখ মুছে দিলাম। তখন আমার ফোনে একটা কল আসলো। আমি মায়াকে ছেড়ে দিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি জনি কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ জনি, খবর বল, রকি এখন কোথায় আছে? আর আজকে বাংলাদেশে যা। ভাই রকিকে আমাদের গোডাউনে এনে রাখছি। আমি এখনই বের হচ্ছি, 1 ঘন্টা পর ফ্লাইট। আমি কল কেটে দিলাম। আর তখনই মাথায় আসলো আমাদের তো বিয়ে হয়নি, একসাথে থাকার সমস্যা হবে। আমি মায়াকে হাত ধরে গাড়িতে তুললাম। আর মায়া বুঝতে চেষ্টা করছে কি হচ্ছে। আমি গাড়িটা কাজে অফিসে নিয়ে গেলাম আর বিয়েটা করে নিলাম। তারপর মায়াকে আবার আমার বাসার সামনে নামিয়ে দিলাম। তখন মায়া বলল, আগে তো এমন সাইকো ছিলে না, এখন এমন সাইকো আর গুমরামুখ হয়েছো কেন? বলো তো, কতদিন ধরে হাসো নাই? বাসায় যাও, সব কিছু আছে। আমি কখন ফিরি ঠিক নাই। এখানে তুমি নিরাপদ থাকবা, কোনো সমস্যা হবে না। আমি এত বড় বাসায় একা থাকবো কিভাবে? ভয় লাগে আমার। আমি জানি না কিছু। তুমি আসবা, এটাই শেষ কথা। আর আমার কাজ আছে বাসায়, সব কিছু আছে। আর শোনো, আমি ছাড়া কেউ ফোন করলে ফোন ধরবে না, বুঝতে পারছো? এই বলে চলে আসলাম। আমার গোডাউনে আসতেই সবাই আমাকে সালাম দিল। আমি সামনে গিয়ে দেখি চেয়ারের সাথে বেঁধে রেখেছি। আমি গিয়ে বুক বরাবর লাথি দিলাম। আর রবিকে বললাম আমার বক্সটা নিয়ে আসতে। রবি বক্স আনলো। আমি বক্স থেকে প্লাস বের করলাম আর রকির আঙুল কেটে দিলাম। রকি চিৎকার করছে। আমি রকিকে বললাম, বল তোদের মুন্না আর আলিয়া ওরা কই আছে? ওদেরকে কোথায় পাবো? যদি না বলিস তাহলে মরবি। আমি বলবো না তুই আমাকে মেরে ফেল, তবুও কোনো আফসোস নেই। আমি জীবন দিয়ে দিব, তবুও বলবো না। আমি হাঁটুতে বাড়ি মারলাম আর মারতে লাগলাম। আর রকি চিৎকার দিতে লাগলো। আমি মুখের মধ্যে মরিচের গুঁড়ো দিলাম। একসময় রকি সহ্য করতে না পেরে আমাকে বলল, ভাই আমাকে মেরো না, আমি সব বলছি। মুন্না সৌদি থাকে আলিয়ার সাথে, এখানে ওই ঠিকানায় থাকে। আমাকে ফোন করে ড্রিল করে। বুঝতে পারছি। এবার বল ওর সাথে কে কে আছে, বিশেষ করে বাংলাদেশ থেকে কে কে আগে? পাকিস্তান থেকে লিড দেয় সাদ, আর বাংলাদেশ থেকে লিড দেয় ইবনুল ভাই। আমি এটুকু জানি, এর চেয়ে বেশি যাই না। কি তুই কি বলছিস? বুঝতে পারছিস ইবনুল ভাই মুন্নার সাথে? মানে ওরা তো একে অপরের জাত শত্রু। ভাই আমি জানি না এত কিছু। আমি শুনেছিলাম মুন্না ভাইয়ের মুখে ইবনুল, তাই বললাম। আমি রকিকে গুলি করে দিলাম, কারণ ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারপর চেয়ারে বসে পড়লাম আর ভাবতে লাগলাম এটা কি হতে পারে। ইবনুল ভাই আমাকে মাফিয়া কিং বানানোর জন্য এত কিছু করলো, কিন্তু কেন ওর এতে কি লাভ হতে পারে? তখন মনে হলো, আচ্ছা ইবনুল ভাই সম্পূর্ণ রাজত্ব একাই করতে চাইছে না তো? কারণ ইবনুল ভাই এটা কখনো পারতো না। আমি মুন্নাকে মেরে ফেললে সে আমাকে মারবে আর সবটা সে করবে। এই ভাবনা যদি সত্যি হয় তাহলে ইবনুল ভাই খুব ভুল করছে। আমি এখন থেকে সকল গ্যাংকে ভেঙে দিব আর একটা সুন্দর দেশ করে তুলব। আমি রবিকে বললাম আমি পাকিস্তান যাব, কিন্তু কিছুতেই আমাকে একা যেতে দিবে না। তারপর এক প্রকার জোর করে আমার সাথে 10 জন রেডি হলো। বাকি সবাই এখানে থাকলো। আমি রেডি হয়ে বের হলাম আর এয়ারপোর্টে এসে সব কাজ শেষ করে বিমানে উঠলাম। আর 6-7 ঘন্টা পর পাকিস্তানে চলে আসলাম আর একটা হোটেলে উঠলাম। এই হোটেলে আলিয়া থাকে। আমি গিয়ে হোটেলের সব ফর্মালিটি শেষ করে রুমে আসলাম। রুমে এসে ভাবছি কীভাবে আলিয়াকে বাংলাদেশে নিয়ে যাব। এত সিকিউরিটির মধ্যে আলিয়া দেশে গেলে অবশ্যই মুন্না দেশে আসবে। আলিয়ার পাওয়ার ছাড়া মুন্না অচল। আমি ছদ্মবেশ ধারণ করলাম আর তখন জনি আমাকে কল দিল। আমি কলটা রিসিভ করলাম আর ওপাশ থেকে জনি বলল, ভাই রাফিনের কাছ থেকে একটা গোপন খবর পেলাম। ইবনুল ভাই নাকি মুন্নার সাথে জড়িত আছে, আর ও নাকি আপনাদের দুজনকে শেষ করে সবটা রাজত্ব করবে। বুঝতে পারছি। ইবনুল চাই আমি যদি মুন্নাকে মেরে ফেলি তাহলে আমাকে কোনো কিছু একটা করে এই সাম্রাজ্য দখল করবে। কারণ আমি সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, যেটা ইবনুল ভাই কখনো পারতো না। এই জন্য আমাকে ট্রেনিং করানো, আমার পেছনে টাকা খরচ করলো। ভাই কি করবো এখন? আমি কি আবার চলে আসবো নাকি ইবনুলকে শেষ করে দেব? কোনটা?
না, তুই সবাইকে বাংলাদেশে আসতে বল। আমার ছোট লোক আছে, সবাইকে আসতে বল। আসল খেলার সময় হয়ে গেছে। আর এখনই কিছু বুঝতে দিস না, মিচান কেউ না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আমার কাজগুলো করি, আর আপনি চিন্তা করবেন না, এদিকটা আমি সামলাচ্ছি। আমি একজনকে নিয়ে বাংলাদেশে আসবো, বাকিগুলো এমনি আসবে। তুই রেডি থাকবি, আর যেটা বললাম মন দিয়ে কর। আমি এই বলে কল কেটে দিলাম, আর ছদ্মবেশতে ওর রুমের কাছাকাছি গেলাম। গিয়ে দেখি হোটেলের একটা ছেলে খাবার নিয়ে যাচ্ছে। আমি ডাক দিলাম, আর ছেলেটাকে আমার পরিচয় দিলাম, না হলে আমাকে সাহায্য করবে না। আমি ড্রেসটা পরে খাবারটা নিয়ে রুমের ভেতরে গেলাম, আর গিয়ে দেখি 2টা মেয়ে, আর আলিয়া সোফায় বসে আছে। বাইরে গার্ড আছে, কীভাবে কী করবো বুঝতে পারছি না। আমি এত গার্ড সরাসরি কাজটা করলে সাধারণ মানুষের ক্ষতি হবে। আমি খাবারের আগেই ঘোড়ার জুস মিশিয়ে দিয়েছি। আর হঠাৎ করে একটা প্ল্যান আসলো। আমি দরজাটা লক করলাম, বাইরে গার্ডদের বললাম, স্যার মনে হয় বিছানায় যাবেন, আমি রুমটা পরিষ্কার করবো। গার্ডরা কিছু বুঝতে পারলো না। আমি মেয়েগুলোকে ভয় দেখালাম, আর আলিয়া খাবারটা খেতেই ঘুমিয়ে গেল। আমি আলিয়াকে ট্রলি রেখে বললাম, আর জানালা দিয়ে আমার রুমের কাছাকাছি দড়ি দিয়ে ফেলে দিলাম। আমি জানি রবি এখানেই আছে। আমি তারপর মেয়েগুলোকে পরিচয় দিলাম যেন চিৎকার না করে। আমি বের হয়ে আসলাম। তারপরে সে ড্রেসটা চেঞ্জ করে আসল ফেস বের করলাম। আমার রুমে এসে দেখি রবি আলিয়া ইঞ্জেকশন দিচ্ছে আর প্যাকেট করবে। আমি বসে বসে ল্যাপটপে যাওয়ার জন্য টিকিট কাটলাম। কালকে সকালে ফ্লাইট। তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোন বের করে দেখি মায়া কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম, আর তখনই ওপাশ থেকে বলতে লাগলো, কুত্তা সদেন বিরাট, তুইকে আমি সামনে পেলে কি যে করবো? আমি কি একা রেখে তুই কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আমার কথা মনে হয় না? ইয়ে না মানে আসলে মায়া, আমি লন্ডনে নাই, আমি একটা কাজে পাকিস্তানে আসছি। চিন্তা করো না, কালকে চলে আসবো। তোকে আমি সামনে পেলে গলা টিপে মারবো। আর আমি আমাকে কষ্ট দেয়া, তাই না? বিয়ে করে সবকিছু শেষ, তাই না? আমার কি তোকে প্রয়োজন থাকতে পারে না? উফ, এই মেয়েরে নিয়ে আমি আর পারলাম না। সব রাগ আমার উপর দেখাবে। আরে মায়া, একটু বুঝতে চেষ্টা করো। কি বুঝবো আমি? আমি কিছুই বুঝতে চাই না। তুই আমাকে না বলে কেন গেলি? আর এটা কি বাসা নাকি অন্য কিছু? বেরোতে পারছি না। বের হতে পারবে না, আমি লক করে রেখেছি। আর তোমাকে মুন্না লোকেরা পাগল হয়ে খুঁজছে, বুঝতে পারছো? তাহলে তুমি কেন নাই এটা বলো? আমার একা ভালো লাগছে না। আমি দেশে যেতে চাই, আমি সংসার করতে চাই। ওইসব চাই না আমি। কেন বুঝতে পারছো না? তুমি না আমার লক্ষ্মী বউ, এমন করে না পাগলি। মাথা ঠান্ডা করো। আর গলাটা এমন লাগছে কেন? ঠান্ডা লেগেছে মনে হয়। তোর উপর রাগ করে ইচ্ছে মতো গোসল করছি, যে হালকা ঠান্ডা লাগছে। লাগো, আরো লাগো। কিন্তু তোর কি? আমি তোমার কাছে 7 দিন পর চিরতরে ফিরে আসবো। আর কখনো এসব করবো না। তোমাকে নিয়ে সংসার করব, কথা দিলাম। রাগ তোর সাধনে, কালকে আমার কাছে আসবে। আমি কিছু বুঝতে চাই না। আমি যা বলি তাই হবে। না আসলে কি করবো আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, কালকে আসবো। এখন খাবার খেয়ে ওষুধ খাও, না হলে কথা বলবো না, ফোন রেখে দিব। না, ভিডিও কলে আসো, তোমাকে দেখবো আর খাবো। আমাকে কষ্ট দেয়া এগুলো তোমাকে ফেরত দিব, চিন্তা করো না। আমি কল কেটে ভিডিও কল দিলাম। মায়া আমাকে দেখে দেখে খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ করে ওষুধ জোর করে বলে খাওয়ালাম। তারপর মায়া শুয়ে পড়লো, আর আমাকে বলতো, সবকিছু তো করলাম, কিন্তু এখন তো আপনাকে প্রয়োজন। আমার খুব ঘুম পাচ্ছে। তুমি থাকলে কতটা ভালো হতো। আচ্ছা, আমার হলুদ পাখিটাকে কালকে আদর দেব। এখন চুপচাপ ঘুমিয়ে যাও, সকালে উঠে কথা বলবো। না, আমি যে পর্যন্ত না ঘুমাবো এই পর্যন্ত তুমি এভাবে থাকবা। এত বছর ওয়েট করে আসি, আর উনি নাটক শুরু করেছে। আচ্ছা ঠিক আছে। উফ, মানুষ কেন যে বিয়ে করে? বিয়ে না করলে ভালো হতো। একদিকে এসব প্যারা, আর অন্যদিকে আমার বউয়ের প্যারা। এই তুমি বিড়বিড় করে কি বলছো আমার নামে? দূর, নাম করছো মনে হচ্ছে। ওকেই করো, যখন আমার কাছে আসবে না তখন মেরে তক্তা বানিয়ে দিব। এভাবে মায়ের সাথে কথা বলতে লাগলাম। মায়া একসময় ঘুমিয়ে গেল। আমি অনেকক্ষণ ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম। একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে ওর দিকে তাকালে। আমি কল কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রবিরটাকে ঘুম ভাঙল। ফজরের আজান দিচ্ছে। রবি আমাকে বলল তাড়াতাড়ি বের হতে। চারদিকে আলিয়াকে খোঁজাখুঁজি চলছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম।
কারণ আমি জানি সব জায়গায় চেকপোস্ট রাখছে, এয়ারপোর্টে আরও বেশি। এখন কি করে যাব? তখন একটা প্ল্যান মাথায় আসলো। আমি রেডি হয়ে নিলাম, ছদ্মবেশ নিয়ে, আর রবিকে বললাম টাকার ব্যাগ নিতে। যেখানেই পুলিশ আটকাবে সেখানেই টাকা দিতে। আর কোনো পুলিশ অফিসার থাকবে, যদি টাকা না নেয় তাহলে পরিবারকে কিডন্যাপ করে রেখে হলেও ট্রলি ব্যাগ চেকিং করতে দেওয়া যাবে না। রবি আমার কথা মতো কাজ করতে লাগলো, ফোন করে সব কিছু খবর নিচ্ছে। আমি আমার কাজ করতে লাগলাম। আমি জনিকে কল দিলাম, কিছুক্ষণ কল হতেই কল ধরলো। আমি বললাম, জনি, আমি রবি আর কয়েকজনকে নিয়ে একটা মাল পাঠাচ্ছি, তুই এটাকে তোর মতো করে সেভ করে রাখবি। আমি 2 দিন পর ফিরবো। ভাই, আপনি আলিয়াকে কিডন্যাপ করলেন? সত্যি ভাই, আপনাকে সেলুট করতে ইচ্ছে করছে। আপনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে। বাংলাদেশে কোনো কেউ যদি বুঝতে পারে, চেক করতে চায়, তাহলে সোজা ফেলে দিবি, কোনো কথা নাই, আর লাশ গুম করে দিবি। আমি কল কেটে দিলাম আর ট্রলি ব্যাগ নিয়ে বের হলাম। আমার সাথে সবাই বের হলো। আমি গাড়ি করে এয়ারপোর্টে চলে আসলাম আর এসে ভেতরে গেলাম। সব কিছু কাজ শেষ করে সামনে যাচ্ছি, আর তখনই দেখি সবার ব্যাগ চেকিং করা হচ্ছে। আমি রবিকে ইশারা দিয়ে বলে দিলাম। রবি গিয়ে অফিসারের সাথে কথা বলতে লাগলো। আমি সামনে এগিয়ে গেলাম, আমার ব্যাগ চেক করলো না। আমি মুচকে হাসি দিলাম আর রবিকে ব্যাগটা দিয়ে সবাইকে বিদায় দিলাম। ওরা বাংলাদেশে যাওয়ার জন্য বিদায় দিল। আমি ওদের বিদায় দিয়ে লন্ডনে যাওয়ার জন্য টিকিট কাটলাম। একাই চলে আসলাম টাকা দিয়ে। আসলে ক্ষমতা থাকলে চা হয়। এসে দেখি দুপুর 1টা বাজে। লন্ডন সময়ে আমি বাসায় গেলাম আর দরজা খুলে দেখি মায়া বিছানায় শুয়ে কান্না করছে। আমাকে দেখে অন্যদিকে ফিরল আর বলতে লাগলো, এসব হুডি পড়ে আমার সামনে আসবে না, আমার ভয় লাগে অনেক। আর আসার কথা ছিল সকালে। আমি ফ্রেশ হয়ে নিলাম আর ড্রেস চেঞ্জ করে মায়ের জন্য খাবার নিয়ে আসলাম। খাবার নিয়ে মায়াকে ধরে তুললাম আর মায়াকে জোর করে খাইয়ে দিলাম। মায়া পিচ্ছি বাচ্চাদের মতো খাবার খাচ্ছে। একসময় আমাকে চড়িয়ে ধরে কান্না করে দিল, আমিও ছড়িয়ে ধরলাম আর একটু পর আমাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে মায়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর মায়া জানালা বন্ধ করলো। রুমটা কিছুটা অন্ধকার করলো আর একটু পর আমার বুকে আসলো। আর আমি বললাম, কি ব্যাপার, তোমার মতলব তো আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। দেখো, এখন না, চুপচাপ ঘুমাও। আমার কোনো কথা শুনলো না মায়া, নিজের ড্রেস খুলে ফেলে দিল আর আমার ঠোঁটজোড়া দখল করে নিল। কতক্ষণ ছিল জানি না। মায়া আমাকে বলল, আমাকে এখনই ভালোবাসা দিতে হবে, নাহলে আমি নিজের ক্ষতি করব। আমি মা হতে চাই, তোর মেয়ের আম্মু হতে চাই। সব বুঝতে পারলাম। আমি তো চলে যাচ্ছি না, আমি তো আপনারই আছি। এত পাগল হওয়ার কি আছে? চুপ, আর একটা কথা বলবে না। বাইরে আপনি বাচ্চা হতে পারেন, কিন্তু আমার কাছে আপনি তা নন। আমি কি ভয় পাই নাকি আপনাকে দেখে? আমি ওর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, হারিয়ে গেলাম। সন্ধ্যার সময় দুজনে গোসল করে নিলাম। মায়া রান্না করতে চলে গেল আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোন হাতে নিয়ে দেখি জনি কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম আর তখন জনি বলতে লাগলো, ভাই, মাল ভালো করে রিসিভ করছি আর খুব নিরাপদে আছে। খাবার খাইয়ে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি একটু আগে। আমি কালকে আসছি। টিভিতে নিউজ দেখছিস? আর আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আজকেই মুন্না তার লোকজনকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি রেডি হয়ে আসি। আপনি তাড়াতাড়ি আসেন, ইবনুল ভাই আমাকে সন্দেহ করছে। শোন, মিজানের দিকে খেয়াল রাখিস। ইবনুল হয়তো মিজানকে মেরে ফেলবে, কারণ মিজান যদি আমার কাছে সব বলে দেয়। তারপর আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। তখনই মায়া রান্নাঘর থেকে আমাকে ডাকতে লাগলো। আমি রান্নাঘরে গিয়ে মায়াকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরলাম আর তখন মায়া বলতে লাগলো, আমার মাথা ঠিক থাকে না, জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? জানো না তুমি? তাই তো কাছে পেতে ইচ্ছে করে। তোমার কাছে চাইবো না তো কার কাছে যাব বলো? বুঝতে পারছি তো। যা কিছু হোক, তোমার সব রাগ অভিমান আমার সাথে দেখাবা। এখন আমার আবার আদর করতে ইচ্ছে করছে। কেন? একটু আগেই তো গোসল করলাম, এখন আর পারবো না। যেভাবে আসো সেভাবে থাকো, বেশি কিছু আশা করো না। কেন? এটা আমার অধিকার, আমার লাগবেই। আমার বউকে যখন ইচ্ছে তখন আদর করব, তাতে তোমার কি? আচ্ছা, পরে আদর করবা, এখন রান্না করতে দাও। আমাকে বাংলাদেশে কবে নিয়ে যাবা? তুমি এসব কবে ছাড়বে বলো? না মানে মায়া, কালকে আমি একা বাংলাদেশে যাব। আমার প্রতিশোধ নিলেই আমি পরে আর
এসব করবো না, আমাদের কসম। যদি তোমার কিছু হয় তখন কি হবে? আমি বাঁচবো না তোমাকে ছাড়া। আমি শুধু এই পারি না, পরকালেও তোমাকে চাই। তোমার ভালোবাসা আমার কিচ্ছু হতে দিবে না। তোমার ভালোবাসা আমাকে ফিরিয়ে আনবে। এত ভালোবাসা ছেড়ে কোথায় যাবো আমি? মায়া আমার দিকে ফিরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বুকে মাথা দিয়ে বলল, তুই শুধু আমার, তুই এই ম্যাচ ছাড়া অন্য কার দিকে তাকাবি না। তুই আমার ব্যক্তিগত, আমার যা ইচ্ছে তাই করবো। আমি মায়ের কপালে চুমু দিল আর শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার কাছে বুকে যেন লুকাতে যাচ্ছে। এমন মানুষ আমার জীবনে আছে, ভাবতেই কেমন লাগছে। আল্লাহর কাছে শুক্রিয়া। তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ছেড়ে দিয়ে ফোন রিসিভ করতে রুমে গেলাম। গিয়ে দেখি ইবনুল কল দিয়েছে। আমি রিসিভ করলাম। ওপাশ থেকে ইবনুল ভাই বলল, শাহরিয়ার, আলিয়াকে কেউ কিডন্যাপ করেছে। শুনেছিস তুই? কে হতে পারে বলতো? তাকে খুঁজে বের কর। ভাই কে হবে আমি জানি না, আমি অন্য কাজে ব্যস্ত আছি। আপনি খোঁজ নেন, আপনার তো হাত অনেক লম্বা। কি ব্যাপার, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? তুই কি সব কিছু ভুলে গেছিস? আমি না থাকলে তুই মাফিয়া কিং হতে পারতি না। এত নাম এত খ্যাতি কোনোদিন আসতো না। ছিলি একটা খ্যাত, সেই খ্যাত থেকে তোকে এত পরিবর্তন করলাম, নিজে টাকা খরচ করলাম। আমি কল কেটে দিলাম। ইচ্ছে করছিল সব কিছু ফাঁস করে দিতে, কিন্তু এখন তো সময় হয়নি। তখনই আবার মিজান কল দিল। আমি কলটা রিসিভ করলাম। মিজান ওপাশ থেকে বলল, শাহরিয়ার ভাই, আমার তুই বাংলাদেশে আসিস না। তোকে মারার জন্য মুন্না, ইবনুল সাদ সবাই প্ল্যান করছে ভাই। প্লিজ, আমি লুকিয়ে তোকে কল দিছি, জানলে আমাকেও মেরে ফেলবে। মিজান তুই কোনো চিন্তা করিস না, এবার খেলা হবে। তুই জনের কাছে চলে যা, ইবনুল ভাই তোকেও মেরে ফেলবে, দেরি করিস না। ওপাশ থেকে একটা মিজানের চিৎকার আসলো। হয়তো মিজানকে ইবনুল ভাই দেখে নিয়েছে। কলটা কেটে দিল। আমি বিছানায় বসে পড়লাম আর ভাবছি ওরা নিশ্চয়ই জানে মায়ের কথা। মায়ের ক্ষতি করতে পারে, কি করা যায়? আমি রান্নাঘরে গেলাম আর মায়াকে শক্ত করে ছড়িয়ে ধরলাম। মায়া আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? কি হলো? এই তো ভালো ছিলে, এখন আবার কি হলো তোমার? খুব চিন্তিত দেখাচ্ছে তোমাকে, বলো আমাকে। তুই আমার কথা ছাড়া এই বাসা থেকে বের হবে না। আমার কণ্ঠ নকল করে কল দিতে পারে, তোমাকে বের হতে বলবে, তুমি বের হবে না। আমার চাই কিছু হোক না কেন, বুঝতে পারছো? আমাকে নিয়ে তো চিন্তা করো তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, কিন্তু সব কিছুর পরেও তুমি আমার জন্য সেফ থাকবা, কথা দাও। আমি মায়ার ঘাড়ে চুমু দিলাম আর চুলে নিজেকে ডুবিয়ে দিলাম। মায়াও চোখ বন্ধ করে নিল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। মায়াকে বুকে ছড়িয়ে ধরে মাঝরাতে মায়ের দুষ্টুমিতে আমার ঘুমটা ভেঙে গেল। আমি মায়াকে বললাম, এই কোনো কথা হবে না, আমাকে আদর দাও। আমার আদর পেতে ইচ্ছে করছে, তোমাকে চাই, আমি বুঝো না? আমি মায়াকে নিয়ে হারিয়ে গেলাম। সকালবেলা উঠে দেখে মায়া পাশে নেই। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রান্নাঘরে গিয়ে দেখে মায়া কোমরে কাপড় কুচে রান্না করছে। আমাকে দেখে লজ্জা মাখা হাসি দিল। আমি রুমে এসে রেগে হয়ে নিলাম। কোমরে পিস্তল নিলাম, পায়ে নিলাম আর খাবার টেবিলে চলে আসলাম। তখনই মায়া নাস্তা নিয়ে আসলো। মায়া এসে আমাকে বলল, ওসব করলে আমার ভয় লাগে। আর শোনো, আমাকে সাথে করে নিয়ে গেলে হয় না? তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। আরে পাগলি, আমার কিছুই হবে না, আল্লাহর কাছে দোয়া করো। আর শোনো, 2 দিন পর তুমি বাংলাদেশে আসবা। আমি সব কিছু আলমারিতে রেখে গেছি, কোনো সমস্যা হবে না। এভাবে, আর যেভাবে বললাম এভাবে থাকবা। আমি মায়াকে খাইয়ে দিলাম। আমিও খেয়ে বের হতে যাব। মায়া আমাকে ধরে কান্না করছে। আমি চোখ মুছে দিয়ে চলে আসলাম। গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসলাম আর এসে বাংলাদেশ এয়ারলাইন্সের সব কাজ শেষ করে বিমানে উঠলাম। একটু পরেই বিমান টেক অফ করলো। যখন বাংলাদেশে এসে পৌঁছালাম দেখি ঘড়িতে দুপুর 2টা বাজে। আমি বের হয়ে সামনে দেখি 30-40টা গাড়ি দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে জনি, রবি, সাকিব ওরা এগিয়ে আসতো। আমি গাড়িতে উঠলাম আর তখন জনি আমাকে বলল, ভাই, মিজানকে ধরে ফেলেছে। সে এখন মুন্নার কাছে আছে আর সাথে সবাই আছে, আর ওরা ভাবিকে খুঁজছে। তোর ফাবির চিন্তা করতে হবে না, তোরা নিজেই জানিস না তোদের ফাবি কই আছে, আর ওরা জানবে কি করে? এতটা কাছাকাছি শাহরিয়ার করে না। মাথায় কিছু না থাকলে পুরো এসে আমার কথাই চলতো না। তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম আর কণ্ঠটা শুনে বুঝতে পারলাম এটার কেউ নয়, এটা মুন্না। আমাকে বলতে লাগলো,
ওয়েলকাম টু আর বাংলাদেশ মাফিয়া কিং শাহরিয়ার রহমান। তা চলে আয় সেই গ্রামে, পুরনো বাড়িতে তোকে দেখতে ইচ্ছে করছে খুব। তোদেরকে মারার জন্য আমি এখানে আসছি। আমার রেকর্ড জানিস না, আমার সামনে আমার বড় বড় কথা বলছিস। আহা, এত রাগ করে নাকি? তোর ভাই হাসানের কথা ভুলে গেলি? বেচারা অনেক কষ্ট পাচ্ছে, আয় নিয়ে যা, তাকে বিনিময়ে আমাদের সাম্রাজ্যে দিয়ে যাবি। আমার ভাই এখনো বেঁচে আছে, যাক শুক্রিয়া। বাপের বেটা থাকলে একটাও পালাবি না, তোদের সব কয়টাকে পুড়িয়ে মারবো। আচ্ছা, তোর ভাইকে পেলাম, তোর পান প্রিয় দোস্তে পেলাম, কিন্তু তোর মনের মানুষটাকে পাচ্ছি না, বিছানা গরম করতে পারছি না। আমি কল কেটে দিলাম, রাগে শরীর দিয়ে যেন ধোয়া বের হচ্ছে, শরীরের রগগুলো দাঁড়িয়ে গেছে। আর জনিকে বললাম, জনি, আমাদের মোট কতজন লোক আছে? আর হেলিকপ্টার রেডি করো, তোরা সবাই হেলিকপ্টার থেকে কাজ করবি, একটা কেউ বাঁচিয়ে রাখবি না। ভাই আমরা 10,000 আছি, ওরা 4,000-এর মতো আছে। আর ভাই আমাদের কাছে মোট 109টা হেলিকপ্টার আছে। ওদের এতটা দুর্বল মনে করিস না, ওরা 3 জন আছে, সবার লোক আছে, কয়টাকে নিয়ে আসছে বিদেশ থেকে। যতগুলো হেলিকপ্টার আছে নিয়ে যাবি, আর বাকিরা ওখানে নিজেদের পজিশন নিয়ে নিবে। আমি বলতে শুরু করবি, কারণ ওদের হাতে আমার ফায়ার মিশন। আর সবাই মাইক্রোফোনে কানেক্ট থাকবি। তারপর আমরা একটা গোডাউনের সামনে আসলাম, আর একটু পরেই একে একে হেলিকপ্টার আসতে শুরু করলো, আর এসে আমার সাথে কথা বলতে লাগলো। আমি সবার সাথে কথা বলতাম, আর এইসবে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি হেলিকপ্টারে করে চলে আসলাম, আর আমি ট্রলি ব্যাগটা নিয়ে ভেতরে গেলাম। চারদিকে অন্ধকার, আমি গিয়ে ডাক দিলাম, তখনই আলো চলে উঠলো। আর চলতেই দেখে হাসানকে বেঁধে রেখেছে, শরীর থেকে রক্ত পড়ছে। আর পাশেই মিসান অজ্ঞান হয়ে আছে। আমাকে দেখে মুন্না বলতে লাগলো, তুই গ্রামের খ্যাত ছেলে ছিলি, সেই তুই কিনা এই শাহরিয়ার মাফিয়া কিং, যেটা হওয়ার জন্য কতই না কষ্ট করেছি আমি। আগে বল, আমার মা বাবাকে মেরেছিলি কেন? ওরা কি অপরাধ করেছিল? তোর জন্য পুরো এলাকার মানুষ ভালো ছিল না, নারী পাচার থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজ করিস। তুই কেন তোর বেঁচে থাকার অধিকার নেই? বেশি ফটো করিস না, একদম তোর ভাইকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলবো, শুধুমাত্র একটা বাটনের চাপ দিব। তখনই আমাকে মারতে আসলো। আমি একজনকে পেটে এমন একটা খুশি দিলাম, ওখানেই শুয়ে আছে। এটা দেখে আরও কয়েকজন আসলো, আমি তাদের মারতে লাগলাম। হঠাৎই কেউ যেন পেছন থেকে মাথায় আঘাত করলো। আমি তাকিয়ে দেখি এটার কেউ নয়, এটি ইবনুল ভাই। আমাকে বলল, আমি এত কষ্ট করে সব কিছু দিলাম, আর শেষ পর্যন্ত তুই আমাকে দিবি না? আলিয়াকে ছেড়ে দে, কোথায় রেখেছিস? আমি ট্রলি ব্যাগ থেকে আলিয়াকে বের করলাম, আর মুন্না গিয়ে পানি দিল চোখে। আলিয়া উঠল, আর তখন মুন্না বলল, আর যদি একটা লোকের গায়ে হাত দিস, তাহলে তোর ভাই উপরে যাওয়ার জন্য বেশি সময় লাগবে না, বলে দিলাম। তোর ভাইয়ের কোনো চিহ্ন থাকবে না। আমার ফায়ার মিজানকে ছেড়ে দে, যা করার আমাকে কর, তবু ওদের কোনো ক্ষতি করিস না প্লিজ। তখনই আমাকে মারতে লাগলো ইবনুল আর মুন্না মিলে। হঠাৎ চারদিক থেকে গোলাগুলি শুরু হয়ে গেল। হয়তো চনি সহ্য করতে পারছিল না। আমি ইবনুলের বুক বরাবর লাথি দিলাম, আর ইবনুলকে বললাম, আমাকে মারা এত সহজ নাকি? এমন কোনো বিদ্যা নাই যেই শাহরিয়ার রহমান জানে না, আর সবগুলো শিখেছি তোর টাকায়, আর এইগুলো এখন তোর উপর প্রয়োগ করব। ভাই আমাকে মাফ করে দে, আমি ক্ষমতার লোভে এসব করেছি। ওই মুন্না আমাকে ক্ষমতার লোভ দেখিয়েছিল। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, তোদেরকে পুড়িয়ে মারবো, আর সবাই ভাববে আগুন লেগে মারা গেছিস, পুলিশরা যেন কোনো অস্তিত্ব না পায়। আমি হাতে গলি নিয়ে সবাইকে মারতে লাগলাম, একে একে সবাই মরে গেল। আর একসময় মুন্নার সাথ আলিয়া ইবনুলকে বেঁধে ফেললাম, আর শরীরে কেরোসিন দিলাম, তারপর আগুন লাগিয়ে দিলাম। আমি বের হয়ে আসলাম, আমি মা বাবার প্রতিশোধ নিতে পেরেছি। আমি বের হলাম, বের হতেই চনি আমাকে বলল, হাসান আর মিজানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে গেল। আমাকে চনে হাসপাতালে নিয়ে গেল, তারপর গুলি বের করলো, অপারেশন করে আমার যখন চোখ খুললো, তখন দেখি মায়া আমার বুকে শুয়ে আছে। আমি মায়ার মাথায় হাত দিলাম, তখনই হাসান, মিজান, চনি, রবি দরজায় দাঁড়িয়ে ওখান থেকে কাশি দিল। আমি চনিকে বলতাম, জনি, তোরা সবাই মিলে গরিবদের মাঝে টাকা বিলিয়ে দে, আর আমি আমার গ্রামে একটা হাসপাতাল করব, তোরা পাশে আছিস তো?
আমরা সবসময় পাশে আছি। তা এখন কি আবার লন্ডনে ফিরে যাবি নাকি আমাদের সাথে থাকবি, কোনটা? না রে, এই পথে টাকা আছে, কিন্তু কখনো শান্তি নেই। আমি এসব ছেড়ে দিয়ে মায়াকে নিয়ে ভালো থাকবো। তোরাও ভালো হয়ে যা, জনি। জি ভাই, আর কখনো কেউ আপনার মতো হবে না। আপনি সত্যি খুব ভালো মানুষ। ভাবি, আপনি সত্যি ভাগ্যবান, এমন একটা মানুষ পেয়েছেন। সেই ছোটবেলা থেকে আপনাকে ভালোবাসে। আমি তো দেখেছি প্রতিটা রাত আপনার কথা মনে করে কান্না করতো। আরে শালা, মোটিভেশনাল কথা বাদ দিয়ে এখান থেকে যা, তোদের ভাবি লজ্জা পাচ্ছি। তোরাও যা তাড়াতাড়ি। ভাই, আপনার জন্য জনগণ হাসপাতালে বাইরে অপেক্ষা করছে, আপনাকে এক নজর দেখবে বলে। তোরা যা, আমি আসছি। আর ওদেরকে টাকা দিয়ে দে। হাসান, তুইও যা, দেখ কি কি লাগে ওদের। সবাই চলে গেল। আমি মায়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মায়া সেই হিজাব হাতে মোজা পায়ে মোজা পরে আছে। আমাকে মায়া বলল, আপনাকে আমি বাসায় নিয়ে সেবা করব। এখানে নাজদের সেবা করতে দিব না। আমার মানুষকে আমি সব করব। আমি রেডি হয়ে নিলাম, হাতে ব্যান্ডেজ। আমি ডাক্তারের কাছে গেলাম আর এক প্রকার জোর করে বের হলাম। আমি বাইরে যেতেই সবাই আমাকে জড়িয়ে ধরতে লাগলো। মায়া গাড়ি গিয়ে উঠল। আমি সবার সাথে কথা বললাম। আর এভাবে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। পরে সবাইকে বিদায় দিয়ে আমি গাড়িতে উঠলাম। হাসান ড্রাইভ করছে, মিজান সামনে বসে আছে, আমি আর মায়া পেছনে আছি। মায়া আমার কাঁধের ওপর হেলান দিয়ে আছে আর হাতটা শক্ত করে ধরে আছে। একটু পর একটা বাড়ির সামনে আসলাম। এটাও আমার বাসা। আমি ভেতরে গেলাম আর মিজান বলে উঠল, দোস্ত, এবার হাসানের দিকে একটু তাকা। এত বড় বাড়ি, বেচারা একা একা থাকবে। একটা বিয়ে করিয়ে দে। কেন? তুই তো আছিস। তোদের দুজনকে একই দিনে বিয়ে করাবো, চিন্তা করিস না। আর আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি নিজের যোগ্যতায়। মায়া ভেতরে চলে গেল। আমিও মিজানের সাথে সাদে গিয়ে আড্ডা দিতে লাগলাম। আর তখন মায়া ডাকতে লাগলো। আমি নিচে গেলাম। রুমে যেতেই মায়া রাগি চোখে তাকিয়ে আছে আর বলতে লাগলো, অসুস্থ শরীর, তার উপর তুমি সাদে গিয়ে আড্ডা দিচ্ছ। সাহস তো কম না। ওষুধ খেতে হবে না? দুপুর হয়ে গেল যে, আসো গোসল করিয়ে দিই। মায়া আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল আর আমি না করলাম, কিন্তু কিছুই শুনছে না। এই ব্যথার সামান্য এর চেয়েও 10 গুণ ব্যথা সহ্য করার ক্ষমতা আছে। আবার গোসল করে ওয়াশরুম থেকে বের হলাম আর শুয়ে পড়লাম। হেলান দিয়ে একটু পর মায়া খাবার নিয়ে আসলো আর দরজা বন্ধ করে দিল। মায়া এসে আমাকে খাইয়ে দিতে লাগলো আর চোখের কোণে পানি। আমি মুচকে এসে চোখের বিন্দু জল মুছে দিলাম আর আমিও মায়াকে খাইয়ে দিলাম। তারপর আমাকে ওষুধ খাইয়ে দিল আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আমিও জড়িয়ে ধরলাম। এভাবে না হয় চলতে থাকুক আমাদের ভালোবাসার গল্পটা।